হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম আজকে আবার আরেকটা সিনেমার রিভিউ নিয়ে। ঈদের বাজারে যে সমস্ত সিনেমা নিয়ে আমাদের এক্সপেকটেশন ছিল, যেমন ময়দান, বড় মিয়া ছোট মিয়া, সিনেমাগুলো তো কোনোটাই আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু ঈদের ঠিক 10-12 দিন আগেই একটা সিনেমা রিলিজ হয়েছিল। সিনেমাটার নাম ছিল ক্রিউ। সিনেমাটা অল্প বাজেটের ছিল এবং সিনেমাটা এন্টারটেনমেন্ট ছিল পুরোটা। সিনেমাটার মধ্যে খুব হাই ভোল্টেজ ডায়লগবাজি ছিল না, হাই ভোল্টেজ কোনো অ্যাকশন ছিল না, একটা নর্মাল কমেডি সিনেমা ছিল। সিনেমাটার নাম ছিল ক্রিউ। তো বন্ধুরা, সিনেমার রিভিউ শুরু করার আগে বা সিনেমা সম্বন্ধে নিজের মতামত দেওয়ার আগে সিনেমার গল্পটাকে আমরা একটু জেনে নিই। কোহিনূর এয়ারলাইন্স নামে একটাই কোম্পানির 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, একজন গীতা, জেসমিন এবং দিব্যা। গীতা চরিত্রে অভিনয় করেছেন টাবু, জেসমিন চরিত্রে অভিনয় করেছে করিনা কাপুর খান এবং দিব্যা রানা চরিত্রে অভিনয় করেছে কৃতি সানন। এদের প্রত্যেকের জীবনের নিজস্ব প্রবলেম রয়েছে এবং তাদের সবারই প্রবলেম মূলত ইকোনমিক্যাল, অর্থনৈতিক প্রবলেম। তার মূল কারণে রয়েছে কোহিনূর এয়ারলাইন্স অ্যাকচুয়ালি তাদের বিজনেস খুবই খারাপ যাচ্ছে এবং তার জন্যে তারা ঠিকমতো মাইনা কিংবা ডেইলি অ্যালাউন্স এগুলো পাচ্ছে না। এখানে যদি গীতা ওরফে টাবুর কথা বলা হয়, তার বাড়িতে তার হাজব্যান্ড রয়েছে। তার হাজব্যান্ড একটা ছোটোখাটো ফুড সাপ্লাইয়ের কাজ করে এবং তার সংসারে তার নিজের ভাই রয়েছে, যেগুলো তার সাথে থাকে না, কিন্তু মাঝে মধ্যে যে বউ নিয়ে চলে আসে তার বাড়িতে এবং তার থেকে টাকা পয়সা নিয়ে, সাহায্যের নামে টাকা পয়সা নিয়ে চলে যায়। দ্বিতীয় রয়েছে জেসমিন, যে চরিত্র অভিনয় করেছে করিনা কাপুর খান, যে কিনা থাকে তার নানার সাথে। কারণ তার বাবা মার ছোটোবেলাতেই ডিভোর্স হয়ে গেছে এবং বাবা মার ঝামেলার কারণে সে তার নানার সাথে থাকে এবং তার নানার সাথে একটা খুব ভালো বন্ডিং আছে। আর জেসমিনের একটা প্রবলেম আছে, সে নিজের যে আর্থিক অবস্থা তার থেকে একটু নিজেকে আপগ্রেডেড দেখাতে চায়। সে একটু নকল জীবনযাপনে বেশি আগ্রহী। যে জিনিসের মালিক সে নয়, তার সামনে দাঁড়িয়ে সেলফি তোলে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তৃতীয় ক্যারেক্টার দিব্যা রানা, যেখানে যে চরিত্র অভিনয় করেছে কৃতি সানন। কৃতি সাননের চরিত্র, সে ছোটোবেলা থেকে পাইলট হতে চাইতো, কিন্তু তার জন্য সে ইনস্টিটিউটে ট্রেনিং নেয়, কিন্তু পাইলটের চাকরি সে পায় না। কিন্তু সেই জন্য বাধ্য হয়ে সে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি নেয়। পাইলটের চাকরি থেকে পায় না, কিন্তু সে বাড়িতে বলে যে সে পাইলট। এই জন্য বাড়ি থেকে সে প্রতিদিন পাইলটের পোশাক পরে বেরোয় এবং বাইরে এসে নিজের পোশাক চেঞ্জ করে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের পোশাক পরে কাজে যোগ দেয়। ফ্লাইটের ব্যবসা মানে কোহিনূর এয়ারলাইন্সের ব্যবসা মন্দা যাওয়ার কারণে তারা প্রত্যেকেই অর্থনৈতিক সমস্যায় ভুগছে। এরই মাঝে একদিন যখন ফ্লাইটে তারা ভ্রমণ করছিল, ফ্লাইটেরই একজন প্রবীণ এমপ্লয়ি হার্ট অ্যাটাক হয়ে মারা যায় ফ্লাইটের মধ্যে। এই 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার দেহটাকে সর্বপ্রথম দেখতে পায় এবং যখন তারা দেহটার পোশাক উন্মোচন করে, সে দেখতে পায় তার দেহে সারা শরীরে সোনা বাঁধা রয়েছে। এরপরে সেটা তারা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করে। এরপরে তাদের জীবন যেমনভাবে চলছিল চলতে থাকে, কিন্তু নিজেদের আর্থিক অবস্থার উন্নতির কারণে তারা ডিসিশন নেয়, 3 জন মিলেই সিদ্ধান্ত নেয় যে তারা এই সোনা পাচারের কাজটা শুরু করবে এবং তার জন্যে তারা খুঁজতে থাকে যে কে বা কারা এই সোনা পাচারের সাথে যুক্ত ছিল। এই এক পর্যায়ে তারা খুঁজে পায় যে কোহিনূর এয়ারলাইন্সের যে HR হেড মিত্তল, যে চরিত্রে অভিনয় করেছে রাজেশ শর্মা, সে অ্যাকচুয়ালি এই কাজের সাথে যুক্ত। সে রাজবংশীকে দিয়ে এই কাজ করাতো। তো তারা যোগাযোগ করে তার সাথে। মিত্তলের যে মিসেস, তার নাম সুধা, সেও একটা টাইমে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজ করতো, কিন্তু এখন সে চাকরি ছেড়ে মিত্তলের সংসার সামলাচ্ছে। সিনেমার 3 জন মেন ক্যারেক্টার গীতা, জেসমিন এবং দিব্যা, তারা যোগাযোগ করে মিত্তলের সাথে। মিত্তল প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে তাদের চাপে পড়ে এটা স্বীকার করে এবং মিত্তল রাজি হয়ে যায় তাদেরকে কাজ দেওয়ার জন্যে। তারপরে মিত্তল কোহিনূর এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে এই 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দিয়ে সোনা পাচার করতে শুরু করে। বিভিন্ন উপায়ে তারা সোনা পাচার করতে থাকে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে থাকে এই কাজ করাতে।
তারা ধীরে ধীরে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে থাকে, তাদের সমস্ত শখ। গীতা তার ফ্যামিলির আর্থিক সহায়তা করতে থাকে, তার হাজব্যান্ডকে কিংবা তার ভাইকেও সে সহায়তা করে। জেসমিন তার নকল জীবনযাপন, যেগুলোকে এতদিন সে স্বপ্নে দেখেছিল, সেটা বাস্তবে রূপান্তরিত করতে থাকে। আর দিব্যা তার পড়ালেখার কিস্তি শোধ করে দেয় এবং সেও তার অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়। এক্ষেত্রে আমাদের আরেকটা ক্যারেক্টারের কথা বলে রাখি। জয়বীর নামে একজন কাস্টমস অফিসার আছে, যে কিনা দিব্যা রানার পূর্ব পরিচিত। এই চরিত্রে অভিনয় করেছে দিলজিৎ দোসাঞ্জ। একবার সোনা পাচার করতে গিয়ে তাদের এই সোনা পাচারের ইনফরমেশন কেউ লিক করে দেয় কাস্টম অফিসারের কাছে। কিন্তু সেবার যেহেতু দিলজিৎ দোসাঞ্জ দিব্যা রানাকে পছন্দ করত এবং তাকে খুব বিশ্বাস করত, সো সে তার সহযোগিতায় এবং তার বিশ্বাসে এরা পার পেয়ে যায়। এবং সেই সময় তাদের কাছে সোনাগুলো ছিলও না, তারা সেই সোনাগুলোকে ফ্লাইটের রুফটপের মধ্যে লুকিয়ে রেখেছিল। তো তাদেরকে সার্চ করেও কিছু পাওয়া যায় না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে এই সোনাগুলো মানে ফ্লাইট যখন ডেস্টিনেশনে যায় তখন এই সোনাগুলো কাস্টম অফিসারদের নজরে পড়ে যায় এবং তখন ভারতবর্ষের কাস্টমসের অফিসাররা বুঝতে পারে, বিশেষ করে দিলজিৎ দোসাঞ্জ বুঝতে পারে যে এই কাজের সাথে দিব্যা রানা এবং তার বন্ধুরা যুক্ত ছিল। তার জন্যে তার সাথে দিব্যা রানার ব্রেকআপ হয়ে যায় এবং এই ঘটনার পরে প্রত্যেকেরই মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় দিব্যা রানা এবং জেসমিনের ভিতরে। বিশেষ করে তারা তিনজনই আলাদা হয়ে যায় এবং তারা এই কাজ করা ছেড়ে দেয়, এই কাজ থেকে বিরত থাকে। এরপরে তারা আবার নিয়মিত তারা যে কাজটা করছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্টের, সেই কাজ করতে থাকে, যদিও তিনজনের মধ্যে সদ্ভাব ততটা বজায় থাকে না। কিন্তু তাদের পরিস্থিতির উন্নতি হলেও কোহিনূর এয়ারলাইন্সের বাকি যে সমস্ত এমপ্লয়ি ছিল তাদের অবস্থা আগের মতোই থেকে যায়। তাদের প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা আগের মতোই খারাপ রয়ে যায়। কারোর বোনের এনগেজমেন্ট ভেঙে যায়, কারোর ছেলের পড়ালেখার ফিস জমা না দেওয়ার জন্যে স্কুল থেকে নাম কেটে দেওয়া হয়। তো এই জন্যে এই তিনজন খুব তাদের খুব খারাপ লাগে যে আমাদের অবস্থার উন্নতি হলো, অথচ আমাদের যা সঙ্গী সাথীরা ছিল তারা আগের মতোই রয়ে গেল। সো তারা ডিসাইড করে যে আমরা আবার এই কাজে ফিরে যাব এবং আমরা যে সোনা ভারতবর্ষের বাইরে চলে গেছে সেই সোনাকে দেশে ফিরিয়ে এনে সবার অবস্থার উন্নতি করার চেষ্টা করব এবং দেশের সরকারকেও সাহায্য করব। সো তারা আবার মিত্তলের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মিত্তলকে পায় না। তখন তারা মিত্তলের বউ সুধার কাছ থেকে জানতে পারে মিত্তল দেশের বাইরে আছে, আল বুর্জ নামে একটা জায়গাতে আছে। তো তারা সেখানে চলে যায়, নিজেদের যেটুকু সহায় সম্পত্তি ছিল সেগুলোকে বিক্রি করে তারা সেই দেশে চলে যায় এবং তারা গিয়ে মিত্তলকে খুঁজে বের করে। মিত্তলকে খুঁজে বার করার পরে তারা এমন একটা ইনফরমেশন পায় যেটা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেখানে তারা মিত্তলের থেকে জানতে পারে যে এই সমস্ত সোনা অ্যাকচুয়ালি মিত্তল পাচার করছিল না, পাচার করছিল কোহিনূর এয়ারলাইন্সের যে মালিক বিজয় ওয়ালিয়া, যে চরিত্রে অভিনয় করেছে আমাদের কলকাতার শাশ্বত চ্যাটার্জি। তিনি অ্যাকচুয়ালি তার নিজস্ব ফ্লাইটের মাধ্যমে এই সমস্ত সোনা ভারতবর্ষ থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল আলবুর্জে। তারপরে বিজয় ওয়ালিকা ফলো করে। বিজয় ওয়ালিকার মেয়ের বিয়ে হচ্ছিল আলবুর্জে একটা বিশাল বড় হোটেলে। তারা অনেক প্ল্যানিং করে যে সোনা কোথায় আছে সেটা খুঁজে বার করার জন্যে। প্রথমত তারা ভাবে যে সোনা হয়তো হোটেলের কোনো বড় সুইটসে আছে, তারা সেখানে যায় অনেক প্ল্যানিং করে, আই কার্ড নকল করে, কিন্তু সেটা তারা খুঁজে পায় না। তারপরে বিজয় ওয়ালিয়া যখন তার মেয়ের বিয়ে করার পরে তার মেয়ে এবং মেয়ে জামাইকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য একটা আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল প্রাইভেট জেটে করে, তাদের ধারণা হয়, তাদের বলতে এখানে আমাদের সিনেমার তিনজন যে মূল চরিত্র, তাদের ধারণা হয় যে সম্ভবত ওই ফ্লাইটের মধ্যেই সোনা আছে এবং তারা ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট সেজে ওই ফ্লাইটে ওঠে এবং দিব্যা রানাকে সেই ফ্লাইটের পাইলট সাজিয়ে ফ্লাইটের মধ্যে ঢোকানো হয় এবং তারা ওইখানে সেই সোনাগুলোকে খুঁজে পায়। তারপরে একটু দৌড়াদৌড়ি মারামারির পর, হালকা মারামারির পরে, মারামারি তো ঠিক নয়, কমেডি, দৌড়াদৌড়ির পরে তারা সেই সোনাগুলোকে হস্তগত করে এবং
ভারতবর্ষে ফিরে আসার পরে কিছুটা সোনা তারা সরকারকে ফেরত দিয়ে দেয় এবং কিছুটা সোনা তারা কাস্টম অফিসার জয়বীরের সাহায্যে নিজেদের কাছে রেখে দেয়। সেটা দিয়ে তারা তাদের পুরনো এমপ্লয়ীদের, পুরনো সঙ্গীদের সমস্ত অর্থনৈতিক সমস্যা দূর করে এবং নিজেদের জীবনযাপনেও একটা সচ্ছলতা বয়ে আনে। সিনেমার কাহিনী মূলত এইটুকুই। তাহলে বন্ধুরা, এই ছিল গল্পের সারসংক্ষেপ। বাকি এবার আসি ব্যক্তিগত মতামত নিয়ে। ব্যক্তিগতভাবে সিনেমাটা আমার ভালো লেগেছে। সিনেমাটা একটু হালকা মুডের সিনেমা, কোনো মানে হাই ভোল্টেজ ড্রামা নেই, কোনো অশ্লীলতাও সেরকম কিছু নেই, ভালগার কিছু নেই, মানে খুব মানে অ্যাকশন দিয়ে পরিপূর্ণ সেরকমও কিছু না। জাস্ট একটা হালকা মুডের সিনেমা, কমেডি সিনেমা বলা যেতে পারে, পুরোপুরি কমেডিই বলা যেতে পারে। মাঝখানে সামান্য একটু ইমোশনের টাচ রয়েছে, তো সেটাকে থাকাটা দরকার বলেই আমি মনে করি। সিনেমাটা 29শে মার্চ রিলিজ হয়েছে। যতদূর সোর্স থেকে জানা যায় 75 crore লেগেছে এই সিনেমাটা বানাতে, এবং এখন পর্যন্ত সিনেমাটা 150 কোটি অলরেডি ইনকাম করেছে, অর্থাৎ যা ইনভেস্ট করেছিল তার ডবল। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে সিনেমাটা সুপারহিট হওয়ার পথে। যেখানে বড় বড় সিনেমা সুপার ফ্লপ হচ্ছে ঈদের বাজারে, সেখানে একটা ছোট বাজেটের সিনেমা রীতিমতো ভালো ব্যবসা করে বেরিয়ে গেছে। পারফরমেন্সের বিচারে আসলে 3টি মেন ক্যারেক্টার টাবু, করিনা কাপুর খান এবং কৃতি সানন, 3জনই খুব ভালো অভিনয় করেছে। আর গেস্ট অ্যাপিয়ারেন্সে দিলজিৎ দোসাঞ্জ, রাজেশ শর্মা এবং শাশ্বত চ্যাটার্জি, এরাও ভালো অভিনয় করেছে। আর বাকি যেটা থাকলো, যদি সিনেমার মেকিংয়ের কথা বলি, ডিরেক্টর রাজেশ কৃষ্ণন ভালো কাজ করেছে। এটা সিনেমাটাই দেখে এটা বোঝার উপায় নেই যে এটা তার সিনেমার ক্ষেত্রে দ্বিতীয় কাজ। আগে যে কাজটা করেছিলেন সেটা তিনি ওটিটির জন্য করেছিলেন, লুটকেস সম্ভবত সিনেমাটার নাম ছিল। এটা বড় পর্দায় মানে থিয়েটারের জন্য তৈরি করা সিনেমা, এটা বেশ ভালোই করেছেন তিনি। আর সবচেয়ে বড় কথা যে দর্শকের ভালো লেগেছে এবং সিনেমাটা ব্যবসা সফল হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো সিনেমাটা একবার দেখা যেতে পারে, অবশ্যই সিনেমা হলে গিয়ে, ওটিটির জন্য অপেক্ষা না করে সিনেমা হলে গিয়ে একবার সিনেমাটা দেখা যেতেই পারে। সেক্ষেত্রে পয়সার অপব্যবহার হবে না। বাকি এই পর্যন্তই। আশা করব আমার রিভিউ আপনাদের পছন্দ হচ্ছে। যদি পছন্দ না হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং এটাও জানাতে ভুলবেন না যে কিভাবে করলে সেটা এটা আরও ভালো হতে পারে। বাকি আশা করি আমার রিভিউ আপনাদের গ্রহণযোগ্যতা পাবে। আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি আপনাদের কিছু সাজেশন থাকে সেটাও কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে নিজেকে মডিফাই করার। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম।